সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। গত একটি ক্লাসে আমরা আরপিসিএল এর যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষা হতে যাচ্ছে 2021-এ, তো তারই ওপর বেসিস করে একটি মডেল টেস্টের মানে ভিডিও আপলোড করেছিলাম। তো আমরা আশা করছি যে আপনারা সবাই এই মডেল টেস্টের সবগুলো অ্যান্সার ইতিমধ্যে সলিউশন করে ফেলেছেন। তো তারপরে যারা এখন পর্যন্ত করেননি বা করতে পারেননি তাদের জন্য আমরা এই সলিউশনগুলো একটু ব্যাখ্যা সহ নিয়ে এসেছি। তাহলে চলুন এই সলিউশনগুলো পর্যায়ক্রমে আমরা দেখে নিই। তো মডেল টেস্ট 1 এর সমাধান চলুন আমরা দেখি। যে প্রথম প্রশ্নটি আমাদের ছিল, নিচের শব্দগুলোর অর্থ লিখুন। হতভাগ্য এর অর্থ মন্দ ভাগ্য, বামেতর অর্থাৎ ডান। সন্ধি বিচ্ছেদ করুন। ষষ্ঠ শসযুক্ত ঘুড়দৌড় অর্থাৎ সন্ধি বিচ্ছেদ হবে ঘোড়াযুগ দৌড়। 3 নম্বর প্রশ্ন, বাক্য সংকুচন করুন অর্থাৎ এক কথায় প্রকাশ বলা যায়। পল মিশ্রিত অন্ন, পলান্ন, ন আদর, অনাদর। ট্রান্সলেট টু ইংলিশ অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। তুমি কি বইখানা পড়ে শেষ করেছ? হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক? সে 2টা ট্রেনে গিয়েছিল। হি ওয়েন্ট বাই দ্য 2 ট্রেন, আর কি 2 PM হবে বা 2 ট্রেন। 5 নম্বর প্রশ্নটি, ইংরেজি অর্থ লিখুন। ভিত্তি মানে বেসিস, অসন্তোষ ডিসপ্লেসুর। রাইট ডাউন দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অ্যাকসেপ্ট এর অ্যাডজেক্টিভ ফর্ম অর্থাৎ হবে বিশেষণ ফর্ম হবে অ্যাকসেপ্টের বিশেষণ ফর্ম অ্যাকসেপ্টেবল। তাতে অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ, গ্রহণযোগ্য এর বিশেষণ পদ। বদার বিরক্তি, বদারিং বিরক্তিকর। তারপরে সাধারণ জ্ঞানের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, পদ্মা সেতুর অফিসিয়াল নাম কি? এটি নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি? পদ্মা সেতুর অফিসিয়াল নাম হলো পদ্মা বহুমুখী সেতু। নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। 8 নম্বর প্রশ্ন ছিল, নিম্নলিখিত আঞ্চলিক সংস্থাগুলোর পূর্ণরূপ লিখুন। ইউনিসেফ, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। ফাও অর্থাৎ FAU, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। 9 নম্বর, করোনা ভাইরাসে বাংলাদেশের সর্বপ্রথম কবে এবং কতজন ব্যক্তি শনাক্ত হয়? 8ই মার্চ 2020 প্রথম 3 জন ব্যক্তি শনাক্ত হয়। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম, তার জন্ম ও মৃত্যু তারিখ লিখুন। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্ম তারিখ 17ই মার্চ 1920 এবং মৃত্যু তারিখ 15ই আগস্ট 1975। 11 নম্বর প্রশ্ন, ফিফা এর পূর্ণরূপ নাম কি? মানে এর পূর্ণরূপ কি বা পূর্ণ নাম, এর সদর দপ্তর কোথায়? ফিফা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন, এর সদর দপ্তর জুরিখ, সুইজারল্যান্ডের জুরিখে। নিম্নলিখিত দেশগুলোর রাজধানী ও মুদ্রার নাম লিখুন। পানামা, এর রাজধানী পানামা সিটি, মুদ্রার নাম বালবোয়া। ইকুয়েডরের রাজধানী কুইতো, মুদ্রার নাম US ডলার। 13 নম্বর প্রশ্ন, কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা ও কাব্যগ্রন্থের নাম লিখুন। প্রথম প্রকাশিত কবিতা মুক্তি কাব্যগ্রন্থ অগ্নিবীণা 1922 সালে প্রকাশ হয়। মুক্তিযুদ্ধের সময় বিদেশি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম লিখুন। তিনি কোন দেশের নাগরিক ছিলেন? বীর প্রতীক উইলিয়াম আব্রাহাম সাইমন ওডারল্যান্ড, তার সংক্ষেপে WHS ওডারল্যান্ড বলা হয় ওনার নাম। তিনি অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন। বায়োগ্যাসে গোবর ও পানির অনুপাত কত এবং এর প্রধান উপাদান কি? বায়োগ্যাসে গোবর ও পানির অনুপাত যথাক্রমে 1:2 অর্থাৎ 2 ভাগ পানি আর 1 ভাগ গোবর থাকবে। এর প্রধান উপাদান হলো মিথেন।
বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটি এবং প্রতিষ্ঠাতার সাল কত? বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রাম ইপিজেড প্রতিষ্ঠার সাল 1983। তারপরে 17 নম্বর প্রশ্ন, পাওয়ার সেক্টরের প্রশ্ন এটি। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ জেনারেটিং ভোল্টেজ 22.5 কেভি আশুগঞ্জ পাওয়ার স্টেশনে। বাংলাদেশের প্রথম কোথায় ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপিত হতে যাচ্ছে? এটা বাগেরহাটের মংলা বন্দর পৌরসভায় বাংলাদেশের প্রথম ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপিত হতে যাচ্ছে। রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের মালিক কোন দেশ এবং ক্ষমতা কত? বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ এবং ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন ভারত এই রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের যৌথ মালিক। এর ক্ষমতা 1320 মেগাওয়াট। তারপরে 20 নম্বর প্রশ্ন ছিল রাইট এ প্যারাগ্রাফ অফ 5 সেন্টেন্স অ্যাবাউট আরপিসিএল। আরপিসিএল সম্পর্কে 5টি সেন্টেন্স লিখুন। এখানে লেখা আছে এবং একটু নিম্নে আপনারা বাংলায় অনুবাদও দেখতে পারবেন। তো এটা ইংলিশেই দেওয়া হয়েছে, চাইলে বাংলায়ও লিখতে পারেন আপনারা। রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড is an autonomous government company in Bangladesh and is located in Dhaka, Bangladesh. It was established on 31 December 1994. At present, there are a total of 13 PBS TARIB and Bangladesh Power Development Board shareholders of RPCL. The country is currently generating 392 megawatt through 4 power plants owned by it and 150 megawatt through the power generation power plant of BPDB RPCL Power Gen Limited, supplying it to the national grid. Over the years, RPCL has gained extensive experience in implementing new projects, operating and maintaining power plant. 5টি সেন্টেন্স এর বাংলা অর্থ এখানে দেয়া আছে, আপনারা দেখে নেন। যেমন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা এবং এটি বাংলাদেশের ঢাকায় অবস্থিত। এটি 1994 সালের 31 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে মোট 13টি পিবিএস এবং আরপিসিএল বাংলাদেশ এর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শেয়ার হোল্ডার রয়েছে। সংস্থাটি বর্তমানে তার মালিকানাধীন 4টি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে 392 মেগাওয়াট এবং বিপিডিপি আরপিসিএল পাওয়ার জেন বিদ্যুৎ লিমিটেডের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মাধ্যমে একটি জাতীয় গ্রিডে সরবরাহের মাধ্যমে 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। বছরের পর বছর ধরে আরপিসিএল এর নতুন প্রকল্পগুলো বাস্তবায়নে বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিচালনা এবং সংরক্ষণের জন্য ব্যাপক অভিজ্ঞতা অর্জন করছে। 21 নম্বর প্রশ্ন, অ্যানালাইটিক্যাল অর্থাৎ গণিত। 2 জন লোক একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে 4 মিটার গিয়ে বামে ঘুরে 3 মিটার গেলেন, তাদের মধ্যকার দূরত্ব। এটি আইকিউ টাইপের কোশ্চেন। এটি একটু চিত্রটি আপনারা দেখেন যে মনে করেন যে ও বিন্দু থেকে 2 জন লোক এ এবং বি বিপরীত দিকে যাচ্ছে 4 মিটার। এ 4 মিটার গেল, বি 4 মিটার গেল, যাওয়ার পর আবার তাদের বাম দিকে ঘুরলো। এ সি বিন্দু পর্যন্ত 3 মিটার পথ অতিক্রম করলো এবং বি ডি বিন্দু পর্যন্ত 3 মিটার পথ অতিক্রম করলো। তার মানে তাদের দূরত্ব কিন্তু সমান। অর্থাৎ এই ক্ষেত্রে সিডি এর দূরত্ব নির্ণয় করতে হবে যে সি থেকে ডি এর দূরত্ব কতটুকু, এটা নির্ণয় করলে এই 2 জন লোকের মধ্যবর্তী দূরত্ব আমরা পাচ্ছি। তো এখন দেখেন উ এ সমান উ বি সমান 4 মিটার, অর্থাৎ উ এ উ বি সমান 4 মিটার। এ সি সমান বিডি সমান 3 মিটার, অর্থাৎ এই এ সি সমান বিডি সমান 3 মিটার। উ সি সমান উডি, উ সি সমান উডি। সিডি সমান হবে উ সি প্লাসের উডি সমান ওয়াট, এটা আমাদের বের করতে হবে। তার মানে দুজনের মধ্যকার দূরত্বই হলো সিডি। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে জানি। এখানে কিন্তু 2টি সমকোণী ত্রিভুজ হয়েছে, উৎপন্ন হয়েছে, যেমন একটি হলো উ সি এ আর একটা হলো উডি উবিডি। তো এখন আমরা যেহেতু ভূমি এবং লম্বের আমাদের দেয়া আছে এখানে 3 এবং 4 মিটার, অর্থাৎ
আমরা প্রথম এই কোণটি নির্ণয় করি যে OCA এই কোণের সাপেক্ষে। তাহলে আমরা অতিভুজ অর্থাৎ OC এর দূরত্ব পাচ্ছি এখান থেকে ক্যালকুলেশন করে যদি মান বসাই 5 মিটার। তার মানে এই OC প্লাসের মানে যেহেতু এবং OD সমান, তার মানে এই OC কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা এই CD এর দূরত্ব পেয়ে যাচ্ছি, অর্থাৎ দুজনের মধ্যবর্তী দূরত্ব। তার মানে দূরত্ব হলো 10 মিটার। তারপরে প্রশ্ন হলো 100 গজ লম্বা একটি সড়কের উভয় পাশে 15 ফুট অন্তর অন্তর গাছ লাগাতে কতটি গাছ প্রয়োজন হবে। এখন মনে করেন যে এটি একটি রাস্তা, আমরা 30 ফিট দিয়ে কল্পনা করি বোঝানোর জন্য। তত বড় দেখছেন, দেখেন 30 ফিটে যদি 15 মিটার অন্তর অন্তর আমরা গাছ লাগাই তাহলে কিন্তু গাছ লাগতেছে 3টি, অর্থাৎ যে দূরত্ব একটি গাছ সবসময় বেশি লাগবে। অর্থাৎ দূরত্বকে যদি আমরা তার মানে মোট দূরত্বকে মধ্যবর্তী দূরত্ব দ্বারা ভাগ করে যে রেজাল্ট পাওয়া যাবে তার সাথে একটি গাছ যোগ করতে হবে, কারণ শেষ প্রান্তের জন্য একটি গাছ কিন্তু এক্সট্রা লাগবে। তো তার মানে দেখেন যে 1 গজ সমান 3 ফিট, অর্থাৎ 100 গজ সমান 300 ফিট। এক পাশের জন্য তার মানে গাছ লাগবে এই 300 ভাগ 15 যোগ হলো 1, অর্থাৎ 21টি। তার মানে 2 পাশের জন্য গাছ লাগবে 42টি। এটি অ্যান্সার। 23 নম্বর প্রশ্নটি আমরা দেখি যে একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরে একটি খাল হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত। তো মনে করেন যে AB একটি মিনার, এর উচ্চতা আমরা x ধরলাম। এখন B বিন্দু হতে 20 মিটার দূরে C বিন্দু, এটা ধরলাম আমরা একটি খালের একটি কিনারা আর কি, এই C বিন্দু। এখন এই C বিন্দু থেকে যদি এইখানে আমরা তাকাই মিনারের উচ্চতা পর্যন্ত, মানে শীর্ষবিন্দু পর্যন্ত, তাহলে এই ভূমি থেকে এই তাকানোর মানে মিনারের শীর্ষবিন্দু দেখতে অর্থাৎ এই উন্নতি যে কোণটা হবে সেটি হলো 30 ডিগ্রির কোণ, অর্থাৎ এই কোণের পরিমাণ। তার মানে আমরা কিন্তু এখানে থিটার পরিমাণ পেয়ে গেছি, যেহেতু আমাদের লম্ব বের করতে হবে, ভূমিও আছে, আমাদের থিটাও আছে, কোণের পরিমাণ আছে। তার মানে দেখেন যে আমরা ধরি যে AB সমান x মিটার, অর্থাৎ এই x এর ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি কি tan থিটা, অর্থাৎ এই tan এর ACB এই কোণের পরিমাণ সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ AB বাই BC। এখন tan 30 ডিগ্রি সমান x বাই 20, tan 30 ডিগ্রি মান 1/√3 x বাই 20, x এর মান আমরা পাচ্ছি 20/√3 = 11.55 মিটার। এটি হলো অ্যান্সার। 24 নম্বর প্রশ্ন যে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 11, লব থেকে 2 বিয়োগ এবং হরের সাথে 3 যোগ করলে এর মান হয় হাফ বা 1/2, ভগ্নাংশটি নির্ণয় করুন। অর্থাৎ ধরুন যে আমরা এই ভগ্নাংশের লবটিকে ধরলাম x, তার মানে যেহেতু x লব এবং হরের সমষ্টি 11, তার মানে আমরা যদি এই 11 থেকে মানে টোটাল সমষ্টি থেকে আমরা লবটি বাদ দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি হর। সেই ক্ষেত্রে অর্থাৎ ভগ্নাংশটি হবে আমাদের যেহেতু লব বাই হর x/11 - এর x, অর্থাৎ এটি হলো আমাদের ভগ্নাংশ। প্রশ্ন মতে আমরা কি বলছে যে লব থেকে 2 বিয়োগ করতে হবে, অর্থাৎ লব x থেকে 2 বিয়োগ করলাম, আর হরের সাথে 2 যোগ, অর্থাৎ হর 11 - এর x এর সাথে 3 যোগ, অর্থাৎ 3 যোগ করতে হবে। 3 যোগ ইকুয়াল টু হবে কত 1/2, অর্থাৎ হাফ। এটিকে আমরা ক্যালকুলেশন করলে x এর মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 6। তার মানে আমরা কিন্তু অলরেডি লবের ভ্যালু পেয়ে গেছি। তার মানে এই যে ভগ্নাংশটি আমরা কল্পনা করেছিলাম বা ধরে নিয়েছিলাম, এইখানে এই মানগুলো বসাই তাহলে আমরা ভগ্নাংশটি পাচ্ছি 5/6। এই শর্তের সাথে মিলিয়ে দেখেন যে এটি কারেক্ট হয়েছে, অর্থাৎ অ্যান্সার আমাদের এই 5/6 এই ভগ্নাংশ। তারপরে প্রশ্নবোধক চিহ্নটি এই ছিল যে এই প্রশ্নবোধক স্থানে কি বসবে। দেখেন যেটি একটি IQ টাইপের কোশ্চেন, 1/2 অর্থাৎ 2 ডিফারেন্স, আবার ঘড়ির কাঁটার উল্টো দিক আর কি, 2 এর সাথে আছে 4, তার মানে 3 এর চেয়ে
এক পার্থক্য বেশি, এইদিকে 1 এর থেকে এক পার্থক্য বেশি, এদের মধ্যবর্তী ডিফারেন্স হলো 2। আবার 3 এইখানে 5, মধ্যবর্তী পার্থক্য 2, এর 4 এর পর 5, 2 পার 3। তার মানে এইখানে বসবে 4/6। সহজেই বোঝা যাচ্ছে কিভাবে, যে এই সিকোয়েন্সিয়াল যদি অ্যান্টি ক্লকওয়াইজ আমরা অগ্রসর হই 1 2 3 4, আর এদিকে হচ্ছে 3 4 5 6, অর্থাৎ সংখ্যাটি হবে 4 এবং 6। তারপরে ডিপার্টমেন্ট অংশে আমরা দেখি যে এখানে আছে একজোড়া পরিবাহীর সাহায্যে একটি শান্ট জেনারেটরের বাহিরের সার্কিটে 110 ভোল্ট 5.5 কিলোওয়াট পাওয়ার সরবরাহ করে যদি পরিবাহীদ্বয়ের সমবেত রোধ 0.042 ওহম, আর্মেচার রোধ 0.1 ওহম, শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স 40 ওহম হয়, তবে জেনারেটরের ভোল্টেজ এবং আর্মেচারের উৎপন্ন ভোল্টেজ কত হবে বের করো। তো 10 মার্কের দেখেন যে এটি একটি শান্ট ফিল্ড জেনারেটর। আমরা চিত্রটি প্রথমে এঁকে নিয়েছি। এখন এটি কিন্তু একটি প্যারালাল সার্কিট হয়ে গেছে, কারণ এই আর্মেচার কারেন্ট শান্ট ফিল্ড প্লাস হলো লোডে বা আমার সমবেত যে লোড আছে এখানে আইএল, এই দুটি অংশে কিন্তু ভাগ হয়ে গেছে, দুইটি প্যারালাল পথ, এটি একটু মনে রাখেন। তো এখন এইখানে দেয়া আছে কি, এই সমবেত ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেয়া আছে এই দুইটি পরিবাহীর 0.042 ওহম, আর্মেচার রেজিস্ট্যান্স 0.1 ওহম, শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স 40 ওহম, এবং ভোল্টেজ দেয়া আছে 110 ভোল্ট। এখন একটু একটা খেয়াল করেন যে আমি কিন্তু টোটাল ভোল্টেজ আমার বের করতে হবে, যেহেতু আমার এই শান্ট ফিল্ডের কারেন্টের পরিমাণও বের করতে হবে। তো সেই ক্ষেত্রে এবং কি দেয়া আছে, পাওয়ার কিন্তু এখানে দেয়া আছে। তাহলে যে পাওয়ার আছে আমরা ভি সমান জানি কি, এটি যেহেতু একটি জেনারেটরের আউটপুটের পাওয়ার, অর্থাৎ আমরা কিন্তু তাহলে সহজেই এই লোডের যে কারেন্ট বের করে নিতে পারতেছি যে পি সমান ভি ইন্টু আই, তার মানে আই সমান P/V। সেখানে আমরা এই মান বসালে এই লোড কারেন্টের পরিমাণ আমরা পেয়ে যাচ্ছি, সেটা আমরা পাচ্ছি 50 অ্যাম্পিয়ার। এখন এই যে সমবেত বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এই পথের কারেন্টটাও কিন্তু এই লোড কারেন্ট। তো তার মানে আমরা এই জায়গার যে ভোল্টেজ ড্রপ এবং আউটপুটের যে ভোল্টেজ, এই দুইটি ভোল্টেজ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা এই জেনারেটরের উৎপাদিত টোটাল ভোল্টেজটা আমরা পাবো। তো এখানে যে ড্রপ হচ্ছে আর যেটা আমরা আউটপুটে পাচ্ছি ড্রপ হওয়ার পরে, তার মানে এই RL এবং সমবেত যে রেজিস্ট্যান্স আছে তা গুণ করলে আমরা টোটাল ভোল্টেজ পাচ্ছি 112.1 ভোল্ট। এখন এই টোটাল ভোল্টেজ যদি আমরা পাই, প্যারালাল ভোল্টেজ সমান থাকে, শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স এই শাখার ভোল্টেজও কিন্তু এই যে জেনারেটরের টোটাল যে ভোল্টেজ উৎপাদিত এই ভোল্টেজ একই হবে। তো তাহলে আমরা এই শান্ট ফিল্ডের যে কারেন্ট এটি আমরা পেয়ে যাচ্ছি 112.1/40, এটি 2.8 অ্যাম্পিয়ার। তার মানে আমরা এখন কিন্তু আর্মেচার কারেন্টও পেয়ে যাচ্ছি, শান্ট ফিল্ড কারেন্ট প্লাস এর হলো লোড কারেন্ট, এটি যোগ করলে 52.5 অ্যাম্পিয়ার আমরা পাচ্ছি এই আর্মেচার কারেন্ট। তাহলে দেখেন যে এখন আমরা এই জেনারেটরের ভোল্টেজ পেয়ে যাচ্ছি যে ভিটি প্লাসের টোটাল ভোল্টেজ তো আমরা পেয়ে গেছি, আর এইখানে যে ভোল্টেজ আর্মেচারে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে এটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এই জেনারেটরের যে টোটাল ভোল্টেজ এটা আমরা পাচ্ছি, বা উৎপাদিত ভোল্টেজ মোট, এটার সাথে আমরা যোগ করে ক্যালকুলেশন করলে আমরা ভোল্টেজ পাচ্ছি কত, 17.38 ভোল্ট। এটি আমাদের অ্যান্সার। তারপরের প্রশ্ন যে AM ওয়েভের সমীকরণ Vmax বা Vm 20 ব্র্যাকেট S1 প্লাসের 0.67 সাইন 4500 টি সাইন 45,000 টি ভোল্ট হলে নির্ণয় করো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, মডুলেশন ফ্রিকোয়েন্সি,
মডুলেশন ইন্ডেক্স লোয়ার সাইড ব্যান্ড অ্যান্ড আপার সাইড ব্যান্ড এবং ব্যান্ড ওয়াই। তো এটি একটু খেয়াল করেন যে এই যে সমীকরণটা দেয়া আছে, তো এই সমীকরণটা কিন্তু একটি সূত্র আর কি। এই সমীকরণটা আমরা বাস্তবে যেটি পাই এখানে লিখে নিয়েছি, বিসি ব্র্যাকেটের 1 মডুলেশন ইন্ডেক্স মানে এম এ সাইন ওমেগা এম মডুলেশন এর জন্য যেটি মানে ওমেগা টি সাইন ওমেগা সি টি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির জন্য আর মডুলেশন ফ্রিকোয়েন্সির জন্য। জাস্ট আমরা এই ভ্যালুগুলো বসাবো, তাহলে দেখেন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আমরা পাচ্ছি, এই যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সবসময় মডুলেশন ফ্রিকোয়েন্সির চেয়ে বেশি হয়। আমরা ওমেগা সির যে ভ্যালু আছে 45,000, তা নিয়ে যদি আমরা জানি যে ওমেগা সমান 2πf, তো ওমেগা সি সমান 2πfc অর্থাৎ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। এখানে আমরা এই ওমেগা সির মান বসালে আমরা কিন্তু এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি পাচ্ছি 7162 হার্টজ, এটি একটা অ্যান্সার। তারপরে আমরা পাচ্ছি মডুলেশন ফ্রিকোয়েন্সি ওই তদ্রূপ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির মতনই 716.2 হার্টজ, এটি আরেকটি অ্যান্সার। এবং সি নাম্বারে মডুলেশন ইন্ডেক্স এম এ সমান আমরা পাচ্ছি যে এই যে ফর্মুলা এখান থেকে 0.67। তারপরে লোয়ার সাইড ব্যান্ডের সবসময় সূত্র হলো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকে মডুলেশন ফ্রিকোয়েন্সি বিয়োগ হবে। তো এটা আমরা বিয়োগ করলে যে ফ্রিকোয়েন্সি পাচ্ছে 6445.8 হার্টজ, এটি অ্যান্সার। তারপরে আছে আপার সাইড ব্যান্ডের দুইটি ফ্রিকোয়েন্সি যোগ হবে, যোগ করলে আমরা পাচ্ছি 7878.2 হার্টজ। ব্যান্ড ওয়াইড হবে মডুলেশন ফ্রিকোয়েন্সি 2 গুণ, তো আমরা এটি করলে 1442.4 হার্টজ পাচ্ছি এই ব্যান্ড ওয়াইড, এটি অ্যান্সার। তো তারপরের প্রশ্ন, নিচের সার্কিট হতে আর এবং এক্স এর মান বাহির করো, এক্স কি ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ তা চিহ্নিত করুন। একটি সার্কিট দেয়া আছে, তো এই সার্কিটে এখানে দেখেন যে জেড সমান আমরা কি পাচ্ছি, তাহলে ভি বাই আর, এখানে ভির মান দেয়া আছে, একটু ওভারল্যাপ হয়েছে, ভির মান দেয়া আছে যে 0 + 0.10 এবং আয়ের মান দেয়া আছে 0.8 + 0.6। একে আমরা ভাগ করলে যে রেক্টেঙ্গুলার ফর্ম আছে 6 + 0.8 এবং পোলার ফর্মে আমরা 10 অ্যাঙ্গেল হচ্ছে 53.13 ডিগ্রি, এটি তার মানে এটি কিন্তু একটি ইন্ডাকটিভ লোড চিহ্নিত হয়ে গেল, যেহেতু জেড এর অ্যাঙ্গেলে নেগেটিভ নেই। যদি নেগেটিভ থাকতো তাহলে ক্যাপাসিটিভ লোড, আর অ্যাঙ্গেলে পজিটিভ থাকলে সেটি ইন্ডাকটিভ লোড, অর্থাৎ ল্যাগিং কারেন্ট এখানে প্রবাহিত হবে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এটি আমরা কিন্তু একটি ফর্মুলার থেকে জানি। তো তার মানে দেখেন জেড সমান আর প্লাসের যে এক্সএল আমরা জানি সূত্র, তো এই মানটা যদি আমরা বসাই, যেহেতু এটা প্লাসের আছে তার মানে এক্সএল, এখান দিয়ে হতে বোঝা যায় যে এটি একটি ইন্ডাকটিভ লোড। তারপরে আয়ের মান পাচ্ছি আমরা, আর এর মান পাচ্ছি 6 ওহম, এই অ্যান্সার এখানে একটু ওহম বসিয়ে নিন। আর এক্সএল সমান পাচ্ছি আমরা 8 ওহম, তো তার মানে আমরা জানি যে এক্সএল সমান 2πfl, এখান থেকে এল এর মান আমরা পাচ্ছি 0.025 হেনরি। তো এটি আমাদের একটি অ্যান্সার। বা এখন এক্স সমান এল সমান মানে 0.02 হেনরি, এটি একটা অ্যান্সার। অর্থাৎ ইহা একটি ইন্ডাকটিভ লোড, যেহেতু জেড এই অ্যাঙ্গেলের এইখানে পজিটিভ মান, পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তারপরে 29 এবং সর্বশেষ প্রশ্ন এটি। তো এইখানে একটি 20 কেভিএ 2200/220 ভোল্ট 50 হার্টজ ট্রান্সফরমার টেস্ট করে নিম্নোক্ত তথ্য পাওয়া যায়, অর্থাৎ ওপেন সার্কিট টেস্ট করে এই তথ্য পাওয়া গেছে এবং শর্ট সার্কিট টেস্ট করে এই তথ্য পাওয়া গেছে। ওপেন সার্কিট টেস্ট করা হয় কুল লস নির্ণয়ের জন্য এবং শর্ট সার্কিট টেস্ট করা হয় কপার লস এর নির্ণয়ের জন্য। আমরা এটা জানি যে ফুল লোডে 0.8 লেগিং পাওয়ার ফ্যাক্টরে রেগুলেশন এবং শর্ট সার্কিট টেস্টে পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা। তো এখন আমরা যেহেতু উল্লেখ করে দিছে যে শর্ট সার্কিট টেস্টে, তার মানে শর্ট সার্কিট টেস্ট হলে
আমাদের হাই সাইডকে সবসময় কিন্তু আমরা চেষ্টা করি এবং লো সাইডকে শর্ট করে দেই, কারণ হাই সাইডে কারেন্টের পরিমাণ থাকে কম, এই জন্যে। আর যে লোড সাইড, যেহেতু ট্রান্সফরমারের ক্ষেত্রে বা এসি সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজের সাথে কারেন্টের বিপরীতমুখী সম্পর্ক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক, ভোল্টেজ বাড়লে কারেন্ট কমে, ভোল্টেজ কমলে কারেন্ট বাড়ে। তার মানে লো সাইডে কারেন্ট বেশি, হাই সাইডে কারেন্ট কম। এই জন্য আমরা হাই সাইড ইনস্ট্রুমেন্টগুলো সেট করি এবং লো সাইডটাকে শর্ট করে দিই। তো তার মানে দেখেন যে এইখানে হাই সাইড হলো প্রাইমারি সাইড, 2200 যে সাইডটা, এটা হাই সাইড আর কি, প্রাইমারি সাইড। এইখান থেকে আমরা সমতুল্য, যেহেতু টেস্টের রেজাল্ট দেয়া আছে, তার মানে সমতুল্য ইম্পিডেন্স আমরা পেয়ে যাচ্ছি। তো 86/10 অর্থাৎ 8.19 ওহম। সমতুল্য রেজিস্ট্যান্সও আমরা পেয়ে যাচ্ছি প্রাইমারি সাইডের জন্য, যে কত, যেহেতু এইখানে সমতুল্য রেজিস্ট্যান্স আমরা পাচ্ছি, এই যে আমাদের এইখানে ওয়াট দেয়া আছে এবং কারেন্টও দেয়া আছে, তো 3.26 ওহম। এবং এই দুইটির সূত্র থেকে যে জেডি স্কোয়ার যে ইম্পিডেন্স ত্রিভুজ আছে, সেই সূত্র থেকে আমরা এই যে ইন্ডাকট্যান্সের মান সেটি পেয়ে যাচ্ছি, সমতুল্য ইন্ডাকট্যান্স এর মান পাচ্ছি 7.5 ওহম। এখন ফুল লোডে প্রাইমারি কারেন্ট আইপি সমান হচ্ছে, আমার কেবি এর পরিমাণ হলো 20 আর ভোল্টেজ আছে 2200, তার মানে আমরা কিন্তু প্রাইমারি সাইটের যে ফুল লোড কারেন্ট, এটিও আমরা পেয়ে যাচ্ছি 9.09 অ্যাম্পিয়ার। তার মানে, এবং পাওয়ার ফ্যাক্টরের দেওয়া আছে ফুল লোডে পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং, তার মানে পাওয়ার ফ্যাক্টর থেকে আমরা থিটার মানটি পেয়ে যাচ্ছি 36.86 ডিগ্রি। এখন ভোল্টেজ ড্রপ নির্ণয়ের আমরা সহজ একটি সূত্র জানি, যে ভোল্টেজ ড্রপ বি নো লোড মাইনাসের ফুল লোড সমান আমরা জানি যে আইপি ব্র্যাকেট, যেহেতু প্রাইমারি সাপেক্ষে আমরা করতেছি শর্ট সার্কিট টেস্টের জন্য, তো তার মানে আর সমতুল্য রেজিস্ট্যান্স প্রাইমারি সাইটের জন্য, মানে I1 প্রাইম এবং কস থিটা প্লাসের এক্স, মানে সমতুল্য ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স আর কি, মানে রিঅ্যাক্ট্যান্সের পরিমাণ হলো সমতুল্য রিঅ্যাক্ট্যান্স এক্স ই প্রাইম সাইন থিটা। তো এই সূত্রের মধ্যে যদি আমরা এই ভ্যালুগুলো বসাই, যে আইপির অর্থাৎ প্রাইমারি কারেন্ট, তারপরে এই সমতুল্য রেজিস্ট্যান্স কস থিটা এবং সমতুল্য যে রিঅ্যাক্ট্যান্স এর মান সাইন থিটা, এই ভ্যালুগুলো বসালে আমরা কিন্তু এই ভোল্টেজ ড্রপটি পেয়ে যাচ্ছি কত, 64.6 ভোল্ট। তাহলে রেগুলেশনের ক্ষেত্রে আমরা জানি নো লোড মাইনাসের ফুল লোড বাই ফুল লোড ইন্টু হবে 100। তো এইখানে আমরা এই ভ্যালুগুলো বসালে ভোল্টেজ রেগুলেশনের মান পেয়ে যাচ্ছি 2.9%। এটি অ্যান্সার একটি। এবং শর্ট সার্কিট পাওয়ার ফ্যাক্টর, তার মানে সমতুল্য রেজিস্ট্যান্স কি আমরা যদি সমতুল্য যে ইম্পিডেন্স আছে এটি দ্বারা ভাগ করি, যেহেতু পাওয়ার ফ্যাক্টর বা কস থিটা সমান ভূমি বায়ু ত্রিভুজ, তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টরের মান পাচ্ছি 0.4 ল্যাগিং। কারণ ল্যাগিং হলো, এটি কিন্তু উল্লেখ করাই আছে যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে, এবং ভ্যালুটা আমরা এখানে পেয়ে যাচ্ছি কি তাহলে, আর এটি কত, 0.4 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো হয়তো একটু সময় লেগেছে, তো এতক্ষণ যারা ধৈর্য ধরে ছিলেন সবগুলো প্রশ্নের সমাধান দেখলেন, আশা করি বুঝতে পেরেছেন। যদি কিছু বোঝার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভুল হলেও কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।